মানে বলতেছে যে আপনি কিসের জন্য এই MA পাস নাম দিবেন কেন, আপনি যতগুলো বাংলাদেশে MA পাস আছে কিংবা শিক্ষিত আছে তাদেরকে আপনি আন্ডার এস্টিমেট করতেছেন, আপনি বিলবোর্ড নামাবেন, নাহলে আপনার মানে আছে, খবর আছে। শহীদ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনার উদ্যোক্তা গল্পটা একটু শুনতে চাই, সেখানে আপনার দুঃখ, কষ্ট, বেদনা, হেরে যাওয়া, আবার উঠে দাঁড়ানো, এবং সেটার সঙ্গে আপনি একটু লিঙ্ক করে বলবেন। এবং থ্যাংক ইউ, আপনি দারুণ একটা ব্র্যান্ডিং করেছেন, MA পাস চাওয়ালার গেঞ্জি পরে চলে আসছেন। দিস ইজ ভেরি গুড আইডিয়া, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট। দিস ইজ অ্যাকচুয়ালি মার্কেটিং আইডিয়া, মার্কেটিং কনসেপ্ট। আপনারা যতক্ষণ আপনাকে দেখবে ততক্ষণ কিন্তু আপনার এই লোগোটা, আপনার MA পাস চাওয়ালাটা সবার চোখের সামনে থাকবে। দিস ইজ ভেরি ভেরি গুড আইডিয়া। সো আমি একটু জানতে চাচ্ছি যে এই আপনার আবার ঘুরে দাঁড়ানোর পথে নিজের বলার মতো একটা গল্প আপনাকে কতটা সহযোগিতা করেছে? জি। আসসালামু আলাইকুম স্যার। আসলে মানে উদ্যোক্তা হওয়ার যে এই জার্নিটা, এটা আমার খুব মানে একটা পেইনফুল। আমি মনপুরা স্কুল অ্যান্ড কলেজে ইংলিশে লেকচারার হিসেবে ছিলাম। তার আগে আপনি MA পাস করেছেন? জি, MA পাস করছি। আমি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। বাহ। তো আসলে চাকরির চেষ্টা করেছিলেন? জি, চাকরির চেষ্টা করছি। কতগুলো ইন্টারভিউ দিয়েছেন? আমি আসলে মানে চাকরি বলতে যে জিনিসটা আমার খুব ইচ্ছা ছিল যে আমি BCS ক্যাডার হব, তাছাড়া আসলে চাকরি করব না, মানে এমন ধরনেরই ছিল। এবং আমি 34তম BCS এবং 35তমতে ভাইবা পর্যন্ত গেছি। হ্যাঁ, কিন্তু তার ভিতরে যখন মানে হলো না, তখন আমি ভাবলাম যে চাকরির আর চেষ্টা করব না, কোনো কিছু নিজে কিছু করার চেষ্টা করব। তো আসলে তখন ব্যবসা করলাম। আমি 2014 সালে মানে একটা এসি ফ্রিজের দিয়েছিলাম, দোকান দিয়েছিলাম যে ব্লকে, বাড়িধারা যে ব্লকে। তো এখানে গিয়ে 14 সালের দিকে মানে তখন ওই হরতাল চলতেছিল, ওই সময়তে আমি মানে র্যাঙ্কস থেকে অনেকগুলো কিনছিলাম, টিউবলাইট কিনছিলাম। তো এটা ওই আমার এই চালানটা যাওয়ার কথা ছিল গাইবান্ধাতে। তখন লাগাতার প্রায় হরতালের কারণে এই জিনিসটা করতে পারিনি, পাঠাতে পারিনি। তো এই টিউবলাইটগুলো ছিল এই আমি ছাদে রাখছিলাম, একটা ছাদে। তো বৃষ্টি হয়ে সবগুলো নষ্ট হয়ে যায়। কত টাকার মাল? এখানে সব মিলে প্রায় আমার 22 লাখ টাকা মতো মানে নষ্ট হয়ে যায়। এই টাকাটা আপনি কিভাবে জোগাড় করেছেন? আমি মানে দেশের বাড়ি থেকেই আনছিলাম, আর আমার ভাই মানে আত্মীয় স্বজনের কাছ থেকে হেল্প করেছে। তো তখন আসলে মানে এটা হয়ে যাওয়ার পরে মানে খুব ডিপ্রেশনে চলে যাই, স্বাভাবিক। তারপরে আবার ভাবলাম যে যাই হোক, যা হয়েছে এটা একটা মানে পার্ট অফ লাইফ। তখন আবার মানে টিউশনি করা শুরু করলাম যে কিছু তো একটা করতে হবে, এবং স্কুলেই করলাম, মানে একটা কলেজে ঢুকলাম। তারপরে মানে এভাবে আমি যেটাই করি না কেন মানে খালি লস খাই। তো লাস্ট এখানে আমি পর্যটন থেকে হোটেল ওইটা তো আপনি বললেন যে একটা দুর্ঘটনা, মানে টিউবলাইট ছাদে ছিল, একটা দুর্ঘটনা। ডেফিনেটলি এখানেও আপনার ম্যানেজমেন্টে কিছু ছিল, আপনি হয়তো এটা ফোরকাস্ট করতে পারেন নাই যে এটা এরকম রাখলে নষ্ট হয়ে যেতে পারে, এটা হয়তো আপনি ভাবেন নাই। কারণ আসলে সব কিছুই ভাবতে হয়। একজন উদ্যোক্তাকে তার প্রিকশন, তার সেফটি, প্রোডাক্টের সেফটি, এগুলোও কিন্তু চিন্তা করতে হয়। পরের যে বিজনেসগুলোতে লস করলেন, সেখানে কোন কোন দুর্বলতাগুলো আপনার কারণ ছিল বলে মনে করেন? আসলে তারপরে আমি বিজনেস না করে আমি কলেজে ঢুকে যাই। ওকে। হ্যাঁ, আমি ভাবলাম যে আসলে মানে আমার ফ্যামিলি বলতেছে যে তুমি চাকরি করো। তো চাকরিতে ঢোকার পর চাকরি করতেছি, এমন তো করোনা চলে এলো। করোনার পরে যখন 2021-এর দিকে ওখান থেকে চাকরি করলাম, ছেড়ে দিলাম, এবং অনেকটা চলে গেছে, ছেড়ে দিয়েছি, মানে এমন মানে নেগোসিয়েশন তাদের কাছে। হ্যাঁ, করোনার কারণে পরে আমি চিন্তা করলাম যে যেহেতু আমার টিচিং প্রফেশনের একটা আছে, মানে এক্সপিরিয়েন্স আছে, তো আমি এডটেক কোম্পানি নিয়ে কাজ করবো, লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবো। তখন মানে এটা নিয়ে শুরু করলাম। তো এটা আমাদের অর্কোটেক লিমিটেড নামে এটা ছিল, কোম্পানি ছিল। তো এখানে কাজ করতে গিয়ে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু ওয়েবসাইট ডেভেলপার যারা আছে আর ডিজিটাল মার্কেটিং, এই দুইটা জায়গাতে আমি মানে প্রচুর পেইন পেতেছিলাম। কারণ আমি মানে চিন্তাই করিনি, আমি চিন্তা করছি যে হয়তো আমি যে কোর্সগুলো তৈরি করতে হয়, কন্টেন্ট, এগুলো খুব সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবো, কিন্তু ডিজিটাল মার্কেটিং কিংবা ওয়েব ডেভেলপমেন্টের যে এই সেক্টরটা এত মানে হ্যাসেল দিবে, এই জিনিসটা ভাবতে পারিনি। তো এখানে
ডিজিটাল মার্কেটিং যারা আছে টিম আছে তারা বলতেছে যে ওয়েবসাইটের প্রবলেম, ওয়েবসাইটের লোক বলতেছে ডিজিটাল মার্কেটিংয়ের প্রবলেম। মানে এটা আমি মানে কোনো সিস্টেমটাকে লিঙ্ক করতে পারতেছি না। লাস্ট এখানে এদিকে আবার সময় চলে যেতেছে অনেক। তো এমন এক সময় এসে যে আমি এটাকে আর কন্টিনিউ করতে পারতেছি না। মানে আমি অনেকজনের কাছে গেছি, প্রায় 10-15 জন মতো ডেভেলপার মানে কোম্পানি, বড় বড় কোম্পানির কাছে গেছি, কিন্তু দিন শেষে গিয়ে মানে তারা মানে টাইমগুলোকে ওয়েস্ট করতেছে। তো এক সময় এমন হলো যে এখানে আমি আমার দেশের বাড়ি থেকে জমি বিক্রি করছিলাম। জমি বিক্রি করে এইটা ব্যবসাটাকে দিয়েছিলাম যে এখানে হয়তো পজিটিভ করতে পারবো। লাস্ট এখানে এটা যখন দেখতেছি যে অনেক খারাপ মানে খারাপ দিকে যেতেছে, যত দিন যেতেছে আমি এখানে আরও লুজার হইতেছি। তো এক সময় চিন্তা করলাম যে অফিসটা ছেড়ে দেবো। আমাদের অফিসটা ছিল শাহজাদপুরে। তো অফিসটা যখন ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে চিন্তা করলাম যে আসলে কি করা যায়, এখন কিছু তো করতে হবে। মানে আবার লস হলো? হ্যাঁ, আবার লস। কত টাকা লস হলো? এখানে প্রায় 35 লাখ টাকা মতো লস খেলাম। এবং মানে এই লস যখন আমি একটা সময় চিন্তা করতেছি, মানে একদিন অফিসে আমি একাই ছিলাম, সেদিনকে চিন্তা করতে করতে আমার মানে মাথা এত খারাপ মানে খারাপ লাগতেছে এবং মানে আমার খালি চোখ চলে যেতেছে এর দিকে, সিলিং ফ্যানের দিকে। মানে আমি সেদিনকে মানে কেমন যেন মনে হয়েছে যে আজকে হয়তো মানে আমি মানে সুসাইড করব। মানে চারি সাইডে মানে অন্ধকার দেখতেছি, কোনো আশার আলো দেখতেছি না যে মানে এটা কি হলো এই জায়গায়, মানে আমি কি করব এখন। হ্যাঁ, তারপরে কিছু লোনও করছিলাম, তারপরে ফ্যামিলি থেকে অনেকেই দিতেছে, চাপ দিতেছে যে তুমি যেটাই করো এটা ঠিক হইতেছে না। তখন মানে মানে খুব ডিপ্রেশনের ভিতরে চলে যেতেছি। লাস্ট এখানে এক সময় চিন্তা করলাম যে না, আসলে এটা তো মানে জীবন না যদি আমি করি। তবে যখন আমি খুব ডিপ্রেশনের ভিতরে থাকতাম তখন এই মানে আমাদের যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের মানে স্যার আপনার যে মানে এখানে আসলে আমি সেদিনকে হয়তো আত্মহত্যা করিনি, কিন্তু পরে যে মানে আমার যে বিপর্যস্ত যে একটা জীবন, এই জীবনটা যখনই মানে সামনে আর এগিয়ে নিতে ইচ্ছা করতো না, মানে খুব খারাপ লাগতো। তো যখনই খারাপ লাগতো তখন আমি আপনার সেশনগুলো দেখতাম, তারপর ঘুরে দাঁড়ানোর যে গল্প, এই গল্পটা করতাম, মানে যে এগুলো ছিল অনুষ্ঠানগুলো দেখতাম। তো এর ভেতরে ওই নারায়ণগঞ্জের এক ভাই এখানে করছিল, সাক্ষাৎকার দিয়েছিল। তো উনিও আবার ঋণগ্রস্ত হয়ে গেছিলো 50 লাখ টাকা মতো। তো ফিরাইছে। এই জিনিসগুলো আমারে খুব তখন টনিকের মতো কাজ করতো। আমি ভাবতাম যে ওই ভাই যেহেতু পারছে, মানে এইটা ভিডিওটা আমি আমার ওয়াইফকে দেখালাম যে দেখো আমরাও এক সময় হয়তো কামব্যাক করতে পারবো, চিন্তা করো না। তো আমি মানে ফাউন্ডেশন আসলেই মানে আমার লাইফ ফাউন্ডেশন মনে করেন যে আমি এখন যে মানে যে এটা পজিটিভিটির ভেতরে মানে আছি, এটা টোটালটাই হলো ফাউন্ডেশনের অবদান। তো যখন আসলে খুব ডিপ্রেশনের ভেতরে চলে গেছি তখন আমি চিন্তা করলাম যে এখন তো জীবন চালাইতে হবে, কোনোভাবে কিছু করতে হবে। তখন আমি চিন্তা করলাম যে তাহলে যদি আমি প্রতিদিনের জীবন আমার করতে হয়, সারভাইভ করতে হয়, তাহলে আমি প্রথম দিকেই চিন্তা করলাম যে আমি অটোরিক্সা চালাবো, কারণ আমার প্রতিদিনের একটা ইনকাম লাগবে সংসার চালানোর জন্য। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আমার শ্বশুর বাড়ির ব্যাকগ্রাউন্ডও ভালো, কিন্তু দিন শেষে তো কেউ আমাকে দিবে না, আমার জীবন আমাকেই চালাইতে হবে। তো আমি মানে এই ডিসিশনগুলো মানে যে ডিসিশনগুলো মানে সামনে আগাইতেছি, এই ডিসিশনগুলো আমি ফাউন্ডেশন থেকে বারবার মানে যখনই আমি ডিসিশনহীনতায় ভুগি তখন ফাউন্ডেশনের সেশনগুলোতে চলে যাই, তখন মানে আমাকে অনেকটা মানে ডিসিশন মেক করতে সাহস যোগায়। তো আমি করলাম কি যে রাস্তায় ঘুরতাম, তখন অনেক ঘুরতাম, তো ঘুরতাম আর দেখতাম। তো আমার কাছে মনে হলো যে আসলে তো অটোরিক্সা স্যার যে জিনিসটা, অটোরিক্সার কথা চিন্তা করলাম। তো যখনই যেতাম তখন দেখতাম যে পুলিশে ধরে, আর যেহেতু ঢাকাতে অটোরিক্সা অবৈধ, তখন ভাবলাম যে একটা প্রবলেমে আছি, এই প্রবলেম থেকে আবার আরেকটা যদি প্রবলেমে জড়িত হয়ে যায় তাহলে আরেক ঝামেলা। এই চিন্তা বাদ দিয়ে আমি ঢাকার বিভিন্ন জায়গাতে ঘুরতাম তখন। তো ঘুরতে ঘুরতে চিন্তা করলাম যে বাংলাদেশে পানির পরে চা খুব খাই। হ্যাঁ, তা আমি ভাবলাম যে আমি চায়ের একটা দেবো, দোকান দেবো। তবে অ্যাজ ইউজুয়াল যে দোকানগুলো, এই দোকানগুলো এমন হবে না। তখন এটা নিয়ে একটু ঘোরাঘুরি শুরু করলাম। তো আমার প্রথম দিকে ইচ্ছা ছিল যে আমি মিরপুরের এরিয়ায় দেবো, চায়ের দোকান দেব। তো অনেক দেখলাম, তখন তো আসলে আমার বাজেট বেশি না, আমার কাছে তো বেশি টাকা নেই। আমি অফিসের যে
মানে এই যে আমার সরঞ্জামগুলো ছিল এগুলো বিক্রি করে হয়তো 3-4 লাখ টাকা 5 লাখ টাকা আমি পাবো। আমি ভাবলাম যে ওইটা বিক্রি করে আমি চায়ের দোকানটা দিব। আর ওখানে যে আমার স্টুডিওর যে ডেকোরেশনের জন্য আমরা প্রায় 5 লাখ টাকা খরচ করছিলাম। তো ওই ডেকোরেশনটাই কিন্তু আমাদের এমএ পাস চাওয়ালার মানে ফুল সেট আপটা কিন্তু আমাদের যে বক্সগুলো ওগুলো কিন্তু আমাদের স্টুডিওতে এই বক্সগুলো ছিল। তো এই চায়ের দোকান খুঁজতে খুঁজতে লাস্ট এখানে অনেক জায়গায় খুঁজছি, মিরপুরে, হাতিরঝিলে। তো বেশিরভাগ যখন মানে যে জায়গাগুলোতে আমার চয়েস হয় সেখানে অ্যাডভান্স আবার বেশি, ভাড়া অনেক বেশি। হ্যাঁ, ভাড়া বেশি। আবার অনেকজন আছে চায়ের দোকান যখন শুনে তখন বলে যে না না এখানে অনেক গ্যাদারিং হবে, চায়ের দোকান দিতে দেওয়া যাবে না। লাস্ট এখানে আমি ভাটারাই চায়ের দোকানটা মানে করি, দিলাম। তো ওখানে দেওয়ার পরে মানে যখন নিলাম তারপরে চিন্তা করলাম যে নামটা কি দিব। তো নাম নিয়ে একটু কনফিউজড হলাম। তখন আবার আমি মানে সেশনগুলোতে চলে গেলাম যে নাম নিয়ে একটু দেখি তো স্যার নাম নিয়ে কোনো কিছু বলছে কিনা। তো ওখানে গিয়ে দেখলাম যে মানে আপনি বলছেন যে ইউনিক নাম চুজ করতে হবে। তখন আমি ভাবলাম যে ইউনিক নাম যদি চুজ করতে হয় তাহলে দেখি মানে কি কাজ করা যায়। তখন নাম নিয়ে একটু শুরু করলাম। তা আমি ভাবলাম যে আসলে যদি চায়ের দোকান দিই তো নাম আর কি দেওয়া যায়। তা আমি যেহেতু শিক্ষিত মানুষ কিন্তু সাধারণত চায়ের দোকান দিয়ে পরিচয় দিতে চায়, মানে কোনো কোনো কাজকে ছোট কাজ মনে করে ওরা, মানে ছোট ভাবে। তো আমি ভাবলাম যে এমন একটা নাম দেব যাতে নামের ভিতরেই আমি শিক্ষিত এই কথাটা মানে ফোকাস হয়, যাতে ও এসেই বুঝতে পারে যে আমি শিক্ষিত। তখন আমি ভাবলাম যে এমএ পাস চাওয়ালা এই নামটা দিলে কেমন হয়। তো প্রথমে চিন্তা করছিলাম যে এমএ চাওয়ালা। তো ভাবলাম যে এমএ চাওয়ালা বললে তো তখন এই ভাববে যে মা চাওয়ালা, অন্য অ্যাব্রিভিয়েশন তৈরি হবে। তখন আবার চিন্তা করলাম যে এমএ পাস্ট চাওয়ালা, তো এটা আবার মানে বলতে অত শ্রুতিমধুর লাগতেছে না। পরে এমএ পাস চাওয়ালাটাকে ফিক্সড করলাম যে এমএ পাস চাওয়ালাই ফিক্সড। তারপরে যখন আমরা এটা করলাম মানে দোকানটা নেওয়ার পর ডেকোরেশন করলাম, তো ডেকোরেশন তো সবাই এসে দেখতেছে যে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা। আমি নিজে গিয়েছিলাম আপনার দোকানে। জি স্যার। তো ওখানে ডেকোরেশন, তারপরে যখন আমি বিলবোর্ডে যখন এমএ পাস চাওয়ালা এই ইটা দিই, তো তার আগে আমারে মানে আমার ভাইরে বলছিলাম যে সাব ইন্সপেক্টর, যে ভাই আমি তো একটা চায়ের দোকান দিতেছি। তো বলছে যে চায়ের দোকান দেবে এটা কোনো কথা বললা? হ্যাঁ, এটা তো অনেক খারাপ দেখাবে। আর তুমি মাস্টার্স কমপ্লিট করে যদি চায়ের দোকান দাও এটা তো আসলে অনেক প্রেস্টিজ ইস্যু। তা আমার কাছে আসলে মানে চারি সাইড আমি যাকেই জিজ্ঞাসা করতেছি শুধুমাত্র আমার ওয়াইফই মানে এই জায়গাটাতে হেল্প করছে। মানে আমি বলছি, তখন বলছে যে আপনি যেটা ভালো মনে করেন এটাই করেন, আপনি যেটা ভালো মনে করেন। তো আমি যেহেতু সেশনগুলো দেখাইতাম তো ফাউন্ডেশনের, তো বলছে যে স্যার কি এগুলো নিয়ে কিছু বলছে? তা আমি বলছি হ্যাঁ ইউনিক নাম চুজ করতে বলছে। তো বলছে যে আলহামদুলিল্লাহ এমএ পাস চাওয়ালে ফিক্সড করে দেন। তো বিলবোর্ড দেওয়ার পরে অনেকজন এসে মানে ক্রিটিসাইজ করা শুরু করে, মানে এটা কি নাম। তো এমন মানে এটা কন্টিনিউ করতে 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 মানে যখন 8-10 দিন গেছে, তারপরে তো এসে অনেকজন এসে মানে এত ক্রিটিসাইজ করতেছে যে মানে একজন এসে মানে আমারে খালি মারেনি, তাছাড়া আসলেই মানে মানে সে আমার সাথে এত রাব ব্যবহার করছে। মানে সে মানে বলতেছে যে আপনি কিসের জন্য এই এমএ পাস নাম দিবেন কেন? আপনি যতগুলো বাংলাদেশে এমএ পাস আছে কিংবা শিক্ষিত আছে তাদেরকে আপনি আন্ডার এস্টিমেট করতেছেন। আপনি বিলবোর্ড নামাবেন, না হলে আপনার মানে আছে খবর আছে। মানে অনেক মানে আমার সাথে রুড মানে করছে, বিহেভ করছে। কিন্তু তারপরেও আমি মানে তখন আমি চিন্তা করলাম মানে আপনার তো যে ইগুলো আছে কোটেশনগুলো, আমি এইগুলো খুব মানে ফলো করার চেষ্টা করতাম। তো আমি ভাবছি যে মানে যে কথা হজম করতে হবে, এটা একটা বড় গুণ। হ্যাঁ, মানে এই জিনিসটা একসময় সফলতা রেতে নিয়ে যাবে। তা আমি ভাবলাম যে স্যার যেহেতু এই কোটেশন এত সুন্দরভাবে করছে, তাহলে যেহেতু স্যারের দীক্ষায় যেহেতু দীক্ষিত হইতেছি আমি মানে ওই অনুযায়ী চলতেছি, দিক নির্দেশনা অনুযায়ী চলতেছি, তাহলে আসলে ক্রিটিসাইজ কে কী করলো এটা ডোন্ট কেয়ার। হ্যাঁ, তারপরে এটাকে নিয়ে আর কোনো করতাম না, চিন্তা করতাম না। তো তারপরেই হলো অনেকজন আছে, কালের কণ্ঠে একই পত্রিকার এক ভাই, উনি এসে এটা দেখার পরে খুব মানে তার কাছে ভালো লাগছে এবং প্রথম উনি এটাকে নিয়ে একটা ফিচার করছে। এবং ফিচার করার পরে আমাদের
এটা অনেক পজিটিভ হয়েছে। এবং এভাবে আস্তে আস্তে প্রায় 10টা 11টা মতো পত্রিকা এবং টিভি চ্যানেল তারা কিন্তু এটাকে নিয়ে নিউজ করছে। তবে সবচেয়ে পজিটিভ যেটা হয়েছে যে প্রথম আলো মানে তাদের মানে একটা ফ্রন্ট পেজে আমাকে নিয়ে ফিচার যেটা করছে, এই জিনিসটা সবচেয়ে খুব মানে পজিটিভ করছিল।